এত কন্ট্রিবিউশন, এত দলের প্রতি আনুগত্য রাখার পর তাদের সাথে আমাকে কোনোভাবে তুলনা করা মানে কি, আমাদের মতো কর্মীও আর আসবে না। আমাদের ত্যাগ দেখে কোনো মেয়ে ত্যাগী হবে, এই পথটা কিন্তু রুদ্ধ করে দিল দল। তখন তারা বুঝতে পারবে যে সিদ্ধান্তটা ভুল ছিল না পাপিয়ার ক্ষেত্রে রাইট ছিল। মেয়েরা পিছায় আছে, মেয়েদেরকে পোস্ট দেয় না, পদবি দেয় না, প্রাপ্য মাফিক দেয় না, সমস্ত গরুর হাটের মতো মেয়েদেরকে ধরে সব সহ সম্পাদক দিয়ে দেয়। যে যে স্ট্যান্ডিং কমিটিকে নেতাদের বাড়িতে দৌড়ায় দৌড়ায় গঠনতন্ত্র নিয়ে গেছে আগের পোস্টটা নেওয়ার জন্য, তাদের আগে হয়েছে। এখানে সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত কোনো কিছু মেনটেন করা হয় নাই। তো তাহলে এখন পারিবারিক কোটার ভিতরে তাদের সাথে আমাকে কোনোভাবে তুলনা করা মানে কি, আমার জীবনের যতগুলো কন্ট্রিবিউশন এবং আমি এই দলটাকে যে ওন করে আসছি টোটালটাকে অস্বীকার করা হয়। এবং আমাদের ত্যাগ দেখে অদূর ভবিষ্যতে কোনো মেয়ে, কোনো ছেলে যে ত্যাগী হবে, এই পথটা কিন্তু রুদ্ধ করে দিল দল। এটা যদি স্ট্রিক্ট থাকে দল, তাহলে এটা রুদ্ধ করা হলো। আর প্রত্যেকটা সূত্রের দেখবেন ব্যতিক্রম থাকে। আমরা যে মামলা করি সিআরপিসির একটা সেকশনে ফেলে মামলা করা হয়, তা অনেক ফাঁক ফোকর থাকে। এখন আমি এরকম একটা ছাত্র দল থেকে তৈরি হয়ে আসা একটা মেয়ে, এবং এত কন্ট্রিবিউশন, এত দলের প্রতি আনুগত্য রাখার পর এতগুলো মামলার আসামি বিচারপতি শামসুদ্দিন মানিককে যেভাবে আমার তার সাথে হয় কোর্ট কাছারির ভিতরে থেকে আমি জেলে গেলাম। তাছাড়া পলিটিক্যাল মামলা আমি জেলে গেলাম। 5ই জানুয়ারি 2015 বাংলাদেশে কোনো ঘটনাই ছিল না। ওই প্রাচীর টপকাতে যে পেপার স্প্রে খেয়ে কতদিন বন্দি থেকে গেলেন বেগম খালেদা জিয়া। সমস্ত কিছু চিন্তা ভাবনা করে পারিবারিক কোটায় ফেলাটা, এটা আপনি যাই বলেন, এটা প্রচণ্ডবারে রাজনৈতিক দলের জন্য এটা পরবর্তী পর্যায়ে বুঝতে পারবে, যখন ত্যাগীরা ত্যাগ করতে চাবে না, আমাদের তো মেয়ে আর তৈরি হবে না, আমাদের মতো কর্মীও আর আসবে না। তো তখন তারা বুঝতে পারবে যে সিদ্ধান্তটা ভুল ছিল না পাপিয়ার ক্ষেত্রে রাইট ছিল। এবং এটার সংশোধন কিংবা তখন পস্তালেও আর কিছু কিন্তু পাবে না, কারণ আমাকে তো আর এখানে সক্রিয় করার কোনো সুযোগ নেই। এবং আমি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব এবং কোনো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাব না। কারণ আমি কার জন্য যাব? আমার পরিবারের জন্য তো আমি দল করি না। এখানে বলতে পারতো যেটা বেনিফিশিয়ারি বলতে ন্যাম ভবনের বাসা তুমি নিতে পারবে না, তোমার পার্টির যে ভাতা পাবা নির্বাচিত হলে সেটা পার্টির ফান্ডে দিতে হবে, ট্যাক্স ফ্রি গাড়ি পাবা সেইটা হচ্ছে পার্টিকে দিয়ে দিবা, পার্টি ইউজ করবে পার্টির কাছে, এগুলো কন্ডিশন দিতে পারতো। কিন্তু আমাকে এইভাবে গৃহবধূদের তালিকায় ফেলে, গৃহবধূরা তার স্বামীর সিটে যে ভোট করেছে, করে স্বামীর জন্য যে কাজটা করেছে, ওই গৃহবধূর তালিকায় আমার সারা জীবনের প্রজ্ঞা, রাজনীতি, কন্ট্রিবিউশন, 2বারের বিপি হওয়া, মার খাওয়া, ধর খাওয়া, জেল কাটা, এটা কোনোভাবেই এটা মানার মতো পরিস্থিতি না। কিন্তু আমি যেহেতু একটা দল করি, এটা আমাকে মেনে নেওয়া ছাড়া আমার কোনো পথ তো নাই। কারণ আমি তো অন্য কোনো দলে যাইনি, যাবও না, এবং স্বতন্ত্র ভোটও আমি করব না। স্বাভাবিক কারণে এই যে আমার অন্তরের যে ক্ষরণ, এই ক্ষরণটা তো পার্টির জন্য অশুভ, এবং এটার জন্য আজ হোক কাল হোক পার্টির মানসিকভাবে হলেও বিপর্যস্ত হবে, এবং কর্মী তৈরির ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হয়ে গেল এটা। এবং বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তাহলে এক বাড়িতে 2 পার্টি যদি করি, সেটা কি করবে? হাজব্যান্ড এক পার্টি, ওয়াইফ এক পার্টি, এটা কি পার্টি অ্যালাউ করবে? এটা নিয়ে প্রসঙ্গ উঠবে না? এর আগে ছাত্রদলের সভাপতি করছিল, যাকে তার ভাই, তার পরিবার নিয়ে অনেক কথা আসছে যে সে আওয়ামী লীগ পরিবারের ছেলে, যশোরের যে ছেলেটি, আমি নাম বলতে তাকে বিব্রত করতে চাই না, সে একা বিএনপি করে বলে তাকে সেখান থেকে কিন্তু সরাই দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে তার পরিস্থিতিটা কী হবে? তাহলে আসলে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, যেই নীতিমালার ভিত্তিতে মানুষের জীবনের অ্যাম্বিশনটা এবং নীতিটা ঠিক করবে। আজকে একটা পোষ্য কোটার বাচ্চা ছেলে মেয়েদের কাছে পরিবার কোটায় ফেলে আমাকে আমার রাজনৈতিক জীবনটাকে ভেবে কলুষিত করা, অস্বীকার করা, এটা আমি এর চেয়ে লোমহর্ষক ঘটনা, মর্মান্তিক ঘটনা একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে আসলে হয় না।